এবং এই চেঞ্জটা আপনি কি খেয়াল করেছেন জানি না, ইলন মাস্কের সাথে ট্রাম্পের যখন বৈরিতা শুরু হলো, এই ঠিক পরপর থেকে আমরা কয়েকটা ঘটনা দেখলাম। এবং এই ঘটনাগুলো এক্স্যাক্টলি তো বলা যাবে না, তবে সিগনিফিক্যান্ট। যেমন ধরেন, আমেরিকার ফরেন সেক্রেটারি কয়েকদিন আগে আপনার মার্কো রুবিও, উনি আমাদের চিফ অ্যাডভাইজারকে ফোন করেছেন। এটা কিন্তু ইলন মাস্কের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পরে। এখন এই দুজনের মধ্যে কি হয়েছে, কি আলাপ হয়েছে, সেটা তো আমরা বলতে পারবো না। তো শফিকুল আলম বলছেন, প্রেস সেক্রেটারি, উনি বলছেন যে না, খুব সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়েছে ইত্যাদি। কিন্তু তার কথার উপর তো ডিপেন্ড করা যায় না। মানে বাজারে একটা কথা চালু হয়ে গেছে যে শফিকুল আলম যা বলবে ঠিক তার উল্টাটা ধরবে, এটা একটা চালু হয়ে গেছে। তো কি আলাপ হয়েছে আমরা ঠিক জানি না। এরপরে দেখেন, আপনার সাউথ এশিয়ার যে থিঙ্ক ট্যাঙ্ক মাইকেল ট্রুগলম্যান, উনি একটা ইন্টারভিউ দিচ্ছেন। সেখানে উনি বলতেছেন যে বাংলাদেশের সাথে আমেরিকার এখন শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্ক হবে, হ্যাঁ, এটা ব্যবসায়িক সম্পর্ক হবে, কিন্তু মানে বাইডেন প্রশাসন যেভাবে এখানে গণতন্ত্রায়নের যে প্রক্রিয়া সেখানে যেভাবে অংশ নিয়েছিল, আমরা এই বর্তমান সরকার সেভাবে নেবে না। এটা কিন্তু বার্তা ক্লিয়ার। এরপর পরে আমরা দেখলাম আমাদের পণ্যের উপরে 35% ট্যারিফ আরোপ করা হলো। আপনি লিঙ্ক করতে পারেন, এই তিনটা একসাথে লিঙ্ক করতে পারেন। এখন কথাটা হচ্ছে যে আমরা তো অনেক কিছু শুনছিলাম যে আমাদের চিফ অ্যাডভাইজারের চিঠির কারণেই ট্রাম্প 3 মাসের জন্য ট্যারিফ স্থগিত করেছে। আমরা এত অনেক কিছু শুনেছিলাম। এখন দেখতেছি যে আমাদের উপরে 35% ট্যারিফ বসানো হলো, এবং আগেরগুলি যদি ধরা হয় তাহলে ইট উইল বি মোর দেন 50%, তাই না? তার মানে কি, আমাদের বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কি অবস্থা হবে আপনি বুঝতে পারেন। দেখেন, ভিয়েতনামের সাথে আমেরিকার একটা খুব বৈরী সম্পর্ক ছিল, আপনি জানেন, 60s এবং আর্লি 70s পর্যন্ত। সেই ভিয়েতনামের উপরে যে ট্যারিফ, সেটা অনলি 20%। হ্যাঁ, তাইলে এখন কি দাঁড়াচ্ছে হলো যে আমাদের যেহেতু এত বেশি ট্যারিফ, সেহেতু আমাদের এখানকার যে অর্ডারগুলো সেগুলো ন্যাচারালি ভিয়েতনামের দিকে, আমাদের মেইন কম্পিটেন্ট কিন্তু ভিয়েতনামের দিকে চলে যেতে থাকবে। এবং যদি তাই হয় তাহলে আমাদের এখানকার যে গার্মেন্টস ব্যবসায়ীরা তারা কি করবে? এই কি বলে যে তারা আদৌ এই ব্যবসা করবে কিনা, হ্যাঁ, সেটা না, সেটাই এখন কি হবে সেটা দেখার ব্যাপার। যাই হোক, আমরা একটা আশার বাণী শুনলাম, সেটা হচ্ছে শফিকুল আলম সাহেবের একটা কথা শুনলাম আমি কালকে। উনি বলছেন যে এইটা আলাপ আলোচনার মাধ্যমে এইটা অবশ্যই এটাকে একটা রিজনেবল জায়গায় নিয়ে আসা হবে, এবং একটা উইন উইন সিচুয়েশনে আমরা যেতে চাই, মানে আমেরিকার সাথে বাংলাদেশের। আমি একটু থামাই, এই আলাপ আলোচনা করার জন্যই তো একটা বড় টিম ওখানে অনেকদিন ধরে আছে, এবং তারা সেখানে একাধিক প্রায় শুনলাম প্রায় 20টার মতো মিটিং বৈঠক করেছেন। যে কাজ 20 বৈঠকে হয় নাই, এই কাজ এখন আর কয় বৈঠকে হয়? সেটাই আপনার সাথে আমি একমত, যে আমার মনে হয় না যে ট্রাম্প কোনো আলাপ আলোচনার মানে প্রভাবিত হবে। কারণ উনি যদি একবার ডিসাইড করেন যে না আমি এটা করব, তাহলে উনি কিন্তু এটা করে ছাড়েন। হ্যাঁ, এখন বাংলাদেশের সাথে তার অ্যাটিটিউড কতটা পরিবর্তন হয়েছে, এবং ইউনূস সাহেবের সাথে ইলন মাস্কের যে মাখামাখি, এবং স্টারলিংকের সঙ্গে একটা চুক্তিও হয়েছে ইত্যাদি, এইসব জিনিস ট্রাম্প আপনার স্বাভাবিকভাবে নেবে না। এবং এইটার সাইড এফেক্ট হিসাবে ট্রাম্প ডক্টর ইউনূসের উপরে একটু খেপে যাবেন, এটা ধরে নেওয়া যায়। এবং এই যে এই জিনিসগুলো হচ্ছে, ফরেন সেক্রেটারির ফোন, তারপরে আপনার এই যে সাউথ এশিয়ার যে দায়িত্বে আছে যে থিঙ্ক ট্যাঙ্ক, তার আপনার যে ইন্টারভিউ এবং এই যে ট্যারিফ, এগুলি যদি একসাথে মেলাই তাহলে এইটা খুব। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আমাদের প্রধান উপদেষ্টা যে ইলন মাস্কের সঙ্গে ফোন করে স্টারলিংকের সঙ্গে আমাদের একটা বাণিজ্যিক চুক্তি করলেন, এটাতে নিয়ে তখন তার প্রশাসন নানাভাবে যে বাহবা নেওয়ার চেষ্টা করলো, এটা আমাদের জন্য হিতে বিপরীত হয়ে গিয়েছে? হয়তো হয়ে গেছে না। শুনেন, আমাদের এখানে তো বাহবা নেওয়ার একটা বিরাট টেন্ডেন্সি আছে, বিশেষ করে আমাদের প্রেস সেক্রেটারি। প্রত্যেকটা বিষয় উনি এক্সাজারেট করেন,
উনি কি বলে যে বাস্তবের ঊর্ধ্বে উঠে এমন কিছু বলেন যে এটা সরকারের সাফল্য দেখানো হয়। এটা তো আমরা দেখে আসতেছি, সবসময় দেখে আসতেছি যে কোনো ফরেন ট্রিপ, আমাদের চিফ অ্যাডভাইজার যে কোনো ফরেন ট্রিপকে উনি এমন ভাবে গ্লোরিফাই করেন যে মনে হয় না জানি আমরা কি বিজয় করে ফেললাম, মানে পৃথিবী বিজয় হয়ে গেছে আর কি। কিন্তু পরে দেখা যায় যে এগুলি মানে ভার্চুয়ালি আসলে কিছুই হয় নাই। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ফরেন পলিসির অবস্থা। এখন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমাদের ফরেন পলিসিটা 11 মাসে কি হয়েছে সেটা আমি অনুমতি তো অবশ্যই আমরা ওটা জানতে চাই যে আসলে আমরা তো আমাদের প্রধান উপদেষ্টা তো অনেক জায়গায় গেছেন এবং সেগুলি দ্বিপাক্ষিক সম্পর্ক না হওয়ার পরেও উনি গিয়েছেন, জাপান গিয়েছেন, চীনে গিয়েছেন এবং অনেক জায়গায় তারা গিয়েছেন। এগুলো থেকে আমরা আসলে কি অর্জন করছি এই কয় মাসে? আচ্ছা, আমি বলবো দেখেন, আমরা আশা করছিলাম, যেহেতু এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে আমাদের চিফ অ্যাডভাইজার গ্লোবাল পার্সোনালিটি এবং সবাই তাকে সমীহ করে ইত্যাদি, শান্তিতে নোবেল একটা বড় ব্যাপার। এটা একটা আমরা আশা করছিলাম যে দেশটা একটা অন্য জায়গায় চলে যাবে, কিন্তু দেখা গেল যে আমাদের ফরেন পলিসি একেবারেই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে আমি বলবো। এবং আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাই দেব, কতগুলি প্যারাডাইম দিয়ে আপনাকে আমি দেখাইতে পারি। যেমন ধরেন, 1 নম্বর আমি বলি, মানে প্রত্যেকটা ঘটনাকে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে একটা করে পাবেন, হ্যাঁ, একটা ক্যারেক্টারিস্টিক পাবেন। যেমন একটা প্যারাডাইম আমি বলি, ইন্ডিয়ার সাথে যে ডিপ্লোমেসিটা, ঠিক আছে, আপনি কি করলেন, মানে প্যারিস থেকে বাংলাদেশে আসার পথেই আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে অনেক কথা বললেন, 7 সিস্টার অমুক তমুক এই ইত্যাদি। দেশে এসেও বললেন প্রথম দিকে, এবং আমরা অনেকে এগুলো বলা শুরু করলাম। হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশের অন্তত 80% মানুষ অ্যান্টি ইন্ডিয়ান। আমি নিজেও ধরেন যে আমি মুম্বাইয়ের ফিল্ম পছন্দ করি, কিন্তু ইন্ডিয়ার যে এক্সপ্যানশনিস্ট ক্যারেক্টার, সম্প্রসারণবাদী, আধিপত্যবাদী, এটার তো আমি ঘোর বিরোধী। তো এরকম ইন্ডিয়ার বিরুদ্ধে মানুষ সেন্টিমেন্ট আছে, ওইটাকে আপনি মানে ওইটার উপরে একটা বেস মানে ব্যাংক করে এটা রাজনীতি করতে চাইলেন, ভালো কথা। আচ্ছা, কিন্তু কিছুদিন পরে দেখলাম আমরা যে আপনি মোদির সাথে বসার জন্য বা ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক করার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়লেন। এটা কিন্তু আমরা দেখলাম। হ্যাঁ, এবং এই অবস্থাটা এরকম হয়ে গেল যে ধরেন আমরা পরে জানলাম যে ইন্ডিয়া আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিছিল। আমরা জানলাম যে আদানির চুক্তি এটা ন্যায়সঙ্গত, এটা আদালতই বলল। আপনি আদানির টাকাও দিয়ে দিলেন, কিছু টাকাও দিয়ে দিলেন, কিন্তু আমরা জানতে পারলাম না যে ইন্ডিয়া আমাদের ট্রান্সশিপমেন্ট দিছে ইত্যাদি, কিন্তু আমরা কি দিছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারলাম না। ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি হয়েছিল, এটা ঠিক, এটা এমনি হয়তো ইন্ডিয়া হয়তো আমাদের ভয় দিয়ে দিয়েছে, এটা হতে পারে না। আমি বলি এইটা অনুমান না, এইটা মানে বোঝাই যায় যে আমরা অনেক কিছু ইন্ডিয়াকে দিয়েছি। এবং শেখ হাসিনা তো নিজেই বলছিলেন যে আমি যা দিয়েছি ওরা আজীবন মনে রাখবে, বলছিলেন না? ও তো নিজেই স্বীকার করছে, তো আমরা দিছি। তো সেই জিনিসগুলো তো আমরা জানতে চাই যে কি কি দিছি আমরা। 11 মাসের মধ্যে কোনো চুক্তি পাবলিক করা হলো না। যদি পাবলিক করা হতো তাহলে আমরা বলতাম যে ভাই এই চুক্তিগুলো অসম, এগুলো অপমানজনক, এগুলো বাতিল করতে হবে। আপনি চুক্তিই দেখালেন না, কিন্তু প্রথম দিকে আপনি এমন একটা করলেন যে মানে কি ইন্ডিয়াকে মানে গণায় ধরলেন না। এবং এখনো দেখেন এই যে বর্ডার ম্যানেজমেন্টে যেসব হচ্ছে বর্ডারে, নাহিদ সাহেব কালকে এই যে এনসিপির যে সভাপতি, সে বলতেছে, কিন্তু গভর্নমেন্ট কিছু করতেছে না। বর্ডারে যে এত কিছু হচ্ছে, পুশিন থেকে শুরু করে হত্যা টত্যা, কেউ কিছু বলতেছে না। তাইলে প্রথম দিকে কেন এরকম অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড নিছিলেন? এটা ইনকনসিস্টেন্সি অফ দি ফরেন পলিসি অফ আওয়ার গভর্নমেন্ট, এটা একটা প্যারাডাইম। দেখেন 2 নম্বরটা হচ্ছে সেন্ট্রালিটির অভাব আমাদের ফরেন পলিসিতে। কিরকম? কেন্দ্রিকতার অভাব। এটা আমরা বিভিন্ন সময় দেখতেছি। যেমন ধরেন যে করিডোরের সময় ফরেন অ্যাডভাইজার একরকম কথা বললেন, নিরাপত্তা অ্যাডভাইজার একরকম কথা বললেন, এবং একটা সময় এমন ভাবে মানে পেঁচায় গেল জিনিসটা, শেষ পর্যন্ত তো নিরাপত্তা উপদেষ্টা আরেক কথা বলছিল। তাইলে তো এটা একটা সেন্ট্রালাইজড ওয়েতে, একটা অ্যাডভাইজারি কাউন্সিলের সবকিছু একটা সেন্ট্রালাইজড ওয়েতে হবে, তাই না? একটা সেন্ট্রালিটি থাকতে হবে, এটা নাই।
এবং ইভেন আপনি দেখেন যে এই 2-3 দিন আগে যে মালয়েশিয়ার যে ঘটনাটা, এই যে জঙ্গি টঙ্গি, এইটা স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বলতেছেন, আবার ফরেন অ্যাডভাইজার এক কথা বলতেছেন। হ্যাঁ, তো কোনো সেন্ট্রালিটি নাই। আচ্ছা, আরেকটা দেখেন ফারসাইটনেসের অভাব, এটাও একটা প্যারাডাইম আমি বলি, দূরদর্শিতার অভাব। যেমন ধরেন পাকিস্তান, চায়না, বাংলাদেশ একটা জোট হওয়ার কথা ছিল, ঠিক আছে? এটা পাকিস্তানই আপনার চায়নাকে দিয়ে বাংলাদেশকে ইনক্লুড করতে চাইছিল, কিন্তু পরে আমরা কি দেখলাম যে ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট দেওয়া হলো এবং এই যে জোট গঠনের যে প্রক্রিয়া, এইটা একেবারে নিপট ইন দ্য বাড, অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। তাইলে আমরা কেন মুভ নিলাম? আমরা এই জোটের ব্যাপারে কেন মুভটা নিলাম, যেটা করা গেল না? তাহলে ফারসাইটনেসের অভাব। আচ্ছা, আরেকটা দেখেন কতগুলি জিনিস কিন্তু ফলস সুরের উপরে দাঁড়ায় ছিল। যেমন ধরেন একটা হাইপ তোলা হইলো যে আসিয়ানের সদস্য হয়ে যাচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? আসিয়ানটা কি? আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস, দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিগুলোর একটা সংস্থা। আমরা তো দক্ষিণ এশিয়া, আমরা তো দক্ষিণ পূর্ব এশিয়া না, তাই না? তা আমরা কেমনে আসিয়ানের সদস্য হব? মালয়েশিয়ার মাহাতির মাহমুদ তো বলে দিচ্ছে আর কি, এটা ভৌগোলিক কারণে তো হইতে পারে না, তাই না? কিন্তু একটা হাইপ তোলা হলো যেহেতু ইউনূস সাহেব আছেন ইত্যাদি, মানে কি বলবেন? আচ্ছা, আরেকটা আছে, ওই এই প্যারাডাইমটার বৈশিষ্ট্য হচ্ছে কন্ট্রাডিকশন। হ্যাঁ, আমি কিন্তু এইগুলো আবার করছি, সাবহেড করছি আর কি। কন্ডিশনটা কিরকম? গাজায় যখন আপনার ইসরায়েলি বোমা বর্ষণ হচ্ছিল, তখন এই সরকারের একজন প্রথম দিককার যে অ্যাডভাইজার, মানে টপ অর্ডার ব্যাটসম্যান, নামটা বলি না, ধরে নিতে পারবেন, উনি ইসরায়েলি পণ্য বর্জনকে এনকারেজ করার জন্য উনি একটা ভিডিও আপলোড করছিলেন, যাতে এই ভিডিও দেখে সবাই ইসরায়েলি পণ্য বর্জন করে। তো ঠিক আছে, আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব, যদিও বাটাটা এগুলি ইসরায়েলি না, বাটা ইজ চেকোস্লোভাকিয়ান কোম্পানি, এটা হচ্ছে সুইজারল্যান্ড। এবং বাটা ইজ নট অনলি আপনার ফুটওয়্যার, ইট ইজ অলসো অ্যাপারেল কোম্পানি অলসো, কিন্তু আমাদের এখানে অ্যাপারেলটা নেই, আমাদের ফুটওয়্যারটা আছে। এখন এটা ইসরায়েলি না, তারপরও বাটার দোকান লুট ফুট এই সেই ইত্যাদি নানা রকম হইল, ভালো কথা, ইসরায়েলি পণ্য আমরা এই করবো না। কিন্তু ইসরায়েল যাদের মদত পুষ্ট হয়ে গাজায় বোমা বর্ষণ করছে, তাদের বিরুদ্ধে কি কোনো স্টেটমেন্ট আছে? আমরা তো দেখি নাই। তাইলে আপনি একদিকে বলতেছেন যে গাজায় ইসরায়েল যে নৃশংসতা করতেছে, এর প্রতিবাদে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, কিন্তু এই নৃশংসতার পেছনে যে মহাশক্তি মানে শক্তি যোগাচ্ছে, তার ব্যাপারে তো আমরা কিছু বললাম না, নাইদার চিফ অ্যাডভাইজার নট ফরেন অ্যাডভাইজার, কেউ তো কিছু বললাম না। তাহলে এটা কি দাঁড়ালো? এটা তো মানে এটা তো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, তাই না? আপনি করলে তো গাজার যে এপিসোডটা, এই এপিসোডটাকে তো আপনি স্কোয়ারলি দেখবেন, চতুর্দিক থেকে দেখবেন, আপনি তো একটা অ্যাঙ্গেল থেকে দেখতেছেন, তাই না? তা এখানে এই যে মানে কন্ট্রাডিকশন, মানে কি বলে যে সমন্বিত ফরেন পলিসি না, এটা ফুটে উঠছে। এখন মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যেমন ধরেন যে এই যে ট্যারিফ যেটা আর কি, না, আমি মনে করি এখানে ইলন মাস্কের সাথে চিফ অ্যাডভাইজারের যে সম্পর্ক, সুসম্পর্ক, স্টার্লিং নিয়ে যে চুক্তি, এইটার বাইরেও কিন্তু একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আপনার চীনের সাথে ঘেঁষাঘেঁষি। হ্যাঁ, আমাদের যে চীনের সাথে ঘেঁষাঘেঁষি, আপনার চীনকে কন্টেইন করতে গেলে আমেরিকার এই রিজিয়নে আমেরিকার মানে ফরেন পলিসিটা কি, মেইন ফরেন পলিসি ওদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তাই না? এবং এটাকে চীনকে কন্টেইন করতে হবে। এখন চীনকে কন্টেইন করতে গেলে তো আপনাকে বাংলাদেশ লাগবে, হ্যাঁ, বাংলাদেশ লাগবে। তো সেই বাংলাদেশ যদি চীনের দিকে টিল্টেড হয়ে যায়, চীন ঘেঁষা হয়ে যায়, তো এটা ট্রাম্প স্বাভাবিকভাবে নিবে না, নেওয়ার কথা না এটা, তাই না? তো এবং আপনি তো মানে ডিসাইডও করতেছেন না যে আপনি কোন জোটে থাকবেন, মানে কোন দিকে যাবেন। দেখেন বর্তমান যুগে কিন্তু ফ্রেন্ডশিপ টু অল, এনিমিটি টু নান, এই ফরেন পলিসি চলবে না। এটা 50 বছর আগে চলতো, আমাদের 72 কনস্টিটিউশন ওইটাই আছে, এখন এগুলো চলে না।
পৃথিবী এমন এক জটিল জায়গায় চলে গেছে, আপনাকে যে কোনো একটা জায়গায় যেতে হবে। যেমন আমি যেমন উদাহরণ দিয়ে বলি, অনেক আগের ঘটনা, যেমন আপনি একদিকে নেটোতেও থাকবেন, একদিকে হোয়াটসঅ্যাপে থাকবেন, এটা হবে না, এটা হয় না, তাই না? আপনাকে ইউ হ্যাভ টু চুজ। হ্যাঁ, তো এখন আপনি কি বলে যে চায়নার দিকেও আপনি টিল্টেড, আবার আমেরিকার সাথে সুসম্পর্ক করার জন্য ইলন মাস্কের মাধ্যমে চেষ্টা করছেন, বা এখনো হয়তো চেষ্টা অন্যভাবে চেষ্টা আছে, আমরা তো সব জানি না। তো এইটা তো হয় না। আপনাকে চায়নার বেল্ট অ্যান্ড রোডের ইনিশিয়েটিভে থাকবেন, না আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থাকবেন, আপনাকে ইউ হ্যাভ টু ডিসাইড। হ্যাঁ, যে চায়না থেকে বলবেন যে ইউ আর দ্য গার্ডিয়ান অফ দ্য সি and China may consider the region as an extension, আবার আমেরিকার সাথেও সুসম্পর্ক করতে চাবে, এটা তো হবে না। এবং ওই যে ওই কথাটা বলে কি লাভ হলো, আমাদের ট্রান্সশিপমেন্টটা বন্ধ হয়ে গেল। ওইটার কথার পরই কিন্তু আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ। আচ্ছা, এখানে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখানে আপনাকে আরেকটা কথা বলতে যাচ্ছি, সেটা হলো অনেকে বলে থাকেন যে যে সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক কোনটার সঙ্গে থাকবে, কোনটার সঙ্গে থাকবে না, এগুলো একটা দিকে যেভাবে আপনি বলছেন সবার সঙ্গে সম্পর্ক রাখতে যে আমরা হয়তো সবাইকে হারাচ্ছি, এটা যেমন একটা কথা হতে পারে, তেমনি আরেকটা প্রসঙ্গ কিন্তু আসছে, সেটা হলো যে এই সরকার তো সেরকম কোনো লেজিটিমেট গভর্নমেন্টই না, একটা অস্থায়ী সরকার যা নাকি একটা রেগুলার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। তো একটা পলিটিক্যাল রেগুলার গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত কোনো দেশে আসলে এই সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কেও যেতে চাচ্ছে না। এটাও কি তাহলে আমাদের বর্তমানে দুরবস্থার একটা কারণ? হ্যাঁ, অন্যতম কারণ। ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, মানে চিফ অ্যাডভাইজার যদি একটা ইলেকটেড গভর্নমেন্টের চিফ হইতেন, মানে প্রাইম মিনিস্টার হইতেন, তাইলে কি স্টারমার তার সাথে দেখা করতেন না? অবশ্যই দেখা করতেন, ঠিক আছে। হ্যাঁ, স্টারমারের একটা নিজস্ব একটা রিজার্ভেশন ছিল যে টিউলিপের বিরুদ্ধে যেভাবে সরকার ইয়ে লাগছে, তার একটা সিটিং মিনিস্টার, হ্যাঁ, এইটা একটা হয়তো তার মধ্যে একটা ক্ষোভ ছিল। কিন্তু যদি উনি ইলেকটেড প্রাইম মিনিস্টার হইতেন, তাহলে তো একটা অফিসিয়াল ট্যুর হইতো, এটা একটা অফিসিয়াল ট্যুর হইতো, এবং স্টারমার তার সাথে দেখা করতেন। এখন দেখেন, এই যে 10 মাসে 11টা বোধহয় উনি বিদেশ সফর করছেন, মানে অফিসিয়াল ট্যুর কয়টা আমি গুনি নাই, কয়টা অফিসিয়াল ট্যুর কয়টা জানি না আমি। আমার মনে ম্যাক্সিমাম গুলি হচ্ছে নন অফিসিয়াল। রাষ্ট্রীয় সফর একটা ওটা ইন্ডিয়ারটা কি, এই যে মোদির সাথে যেটা বসলো, হ্যাঁ, তাইলে কোনো সবগুলি তো আনঅফিসিয়াল, তাই না? সবগুলি আনঅফিসিয়াল। তবে হ্যাঁ, ধরেন চায়নাতে গেছে, উনি শি জিনপিংয়ের সাথে দেখা করছেন, যদিও কাতারের আমি তার সঙ্গে দেখা করে নাই। হ্যাঁ, তারপরে ইংল্যান্ডে তো, ব্রিটেনে তো আপনি বেজ্জতি হয়েছে, এক ধরনের বেজ্জতি হয়েছে আর কি। তো ফলে এগুলি হ্যাঁ কখন হইতো, যদি আপনি ইন্টারিম গভর্নমেন্ট হওয়া সত্ত্বেও আপনি যদি মানে আপনার সোসাইটির যে ইয়েগুলো কি বলে প্যারামিটার গুলো, এগুলো যদি পজিটিভ হইতো, যে হ্যাঁ দেশটা এগিয়ে যাচ্ছে, আরো সাপোর্ট দেওয়া দরকার, হ্যাঁ আরো সাপোর্ট দেওয়া দরকার, তখন একটা কথা থাকতো। আপনার দেশে হচ্ছে সোসাইটি হচ্ছে আনস্টেবল। এই যে দেখেন, এই যে এত বড় যে ইনভেস্টমেন্ট সামিট হলো না, বিশাল একটা ইনভেস্টমেন্ট সামিট, এবং ধরেন যে আশিক সাহেবকে বাইরে থেকে নিয়ে আসা হলো, হ্যাঁ ইজ এ স্মার্ট গাই ইত্যাদি, এই বয়সে যথেষ্ট ম্যাচিউর, আমি অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এইটা কি বোঝার মতো আমাদের কোনো ক্ষমতা নাই যে তারা তো দেখে গেছে সব, তারা তো এই সোসাইটি কতটা ভালনারেবল, কতটা ইনস্টেবল, এইখানে যে পলিটিক্যাল আনরেস্ট কোন জায়গায় আছে, ভবিষ্যৎ কি, এগুলো তার বুঝে গেছে না। তো তারা কেন ইনভেস্ট করবে? আমি তখন একটা টক শোতে বলছিলাম, দেখেন ওরা আসতেছে দুইটা কারণে। একটা হচ্ছে যে একটা নোবেল লরিটের সাথে হ্যান্ডশেক করবে, এটা একটা বিরাট পাওয়া। আরেকটা হচ্ছে যে বাংলাদেশটা একটু দেখে গেল, হ্যাঁ এটা মানে এখানে রঙের সি বিচ আছে, বা বাংলাদেশে